জন্য এই জন্য তোমরা অনেকেই হয়তো দেখেছো বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়ার আগে অনেকেই এই থ্যালাসেমিয়া রোগটা টেস্ট করিয়ে নেয়, কারণ এই কোন অবস্থায় রয়েছে কে জানে। তাই এই থ্যালাসেমিয়া রোগটা স্বাভাবিক অবস্থায় রয়েছে নাকি অ্যাবনর্মাল অবস্থায় রয়েছে না বাহক অবস্থায় রয়েছে, এই জন্য এইটা টেস্ট করিয়ে নেওয়াটা জরুরি, যাতে পরবর্তী সন্তান সন্ততিরা ইফেক্টেড না হয়। আজ আমরা এই ক্লাসে জানবো দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের যে তৃতীয়তম ইউনিটটি রয়েছে বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। ওই তৃতীয়তম ইউনিটটি থেকে আজ আমরা একটি পার্ট নিয়ে আলোচনা করব, তা হচ্ছে বংশগতির যে কয়েকটি সাধারণ জিনগত রোগ ছিল, এই কয়েকটি জিনগত রোগ নিয়ে কিন্তু আজ আমরা এই ক্লাসে আলোচনা করব। যারা প্রিভিয়াস ক্লাসগুলি করনি তাদের সুবিধার্থে ওই সমস্ত ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ও আই বাটনেও দিয়ে দিচ্ছি, পারলে ওই সমস্ত ভিডিওগুলি ফলো করতে পারো। সাধারণ জিনগত রোগ সম্বন্ধে জানবো। আমাদের যে সমস্ত নর্মাল যে সমস্ত রোগগুলো হয়ে থাকে, যেমন জ্বর, সর্দি, কাশি বা ইত্যাদি যে সমস্ত সাধারণ রোগগুলো হয়ে থাকে সেগুলো আমরা জানি, সেগুলো কিন্তু আমাদের এমনি স্বাভাবিক যে প্রাকৃতিক নিয়মে, যেমন জলবাহিত রোগ, বায়ুবাহিত রোগ, এই সমস্ত রোগগুলি সম্বন্ধে আমরা কম বেশি জানি এবং নিচু ক্লাসেও জেনে এসেছি। কিন্তু আজকে আমাদের এই জিনের সমস্যার জন্য কিন্তু বেশ কিছু রোগ হয়ে থাকে, সেইগুলোকে আমাদের এই টপিকে আমাদের জানতে হবে। তাহলে দেখো, জিনটা আমাদের কোথায় থাকে? ডিএনএর একটি সুনির্দিষ্ট অংশ হচ্ছে আমাদের জিন। তাই আমাদের এই জিন যে জায়গায় থাকে সেই জায়গায় কিছু ঘাটতি থাকে, সেই ঘাটতির জন্য বা ডিলিশন ঘটে যায়, সেই ডিলিশনের জন্য কিন্তু এই জিনগত রোগটা হয়ে থাকে। তাহলে দেখো, এই যে বংশগতির সাধারণ জিনগত রোগে জানার জন্য আমাদের ক্রোমোজোম সম্বন্ধে জানতে হবে, কারণ ক্রোমোজোমের জানতে হলে ক্রোমোজোমের মধ্যে ডিএনএটা থাকে, আবার সেই ডিএনএর একটি সুনির্দিষ্ট পার্ট হচ্ছে কি জিন। তাহলে এই জিনের যেহেতু তারতম্য ঘটে থাকে, তাই আমরা ক্রোমোজোম দুই ভাগে আমরা হয় জানি। একটি হচ্ছে দেখো সেক্স ক্রোমোজোম আমাদের ছিল, আর একটি ছিল আমাদের অটোজোম। একটি হচ্ছে সেক্স ক্রোমোজোম আর ছিল অটোজোম। টোটাল আমাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি, তাই তো। আর আমাদের অটোজোম ছিল 22 জোড়া, অর্থাৎ 44টি ছিল আমাদের অটোজোম, আর যে এক জোড়া অর্থাৎ দুটি হচ্ছে সেক্স ক্রোমোজোম। এবার দেখো, এখানে আমরা যে জিনগত রোগ নিয়ে জানবো সেটা কিন্তু তিনটি রোগ নিয়ে জানবো। সেটা কি কি? দেখো, সেক্স ক্রোমোজোমাল অর্থাৎ এক্স ক্রোমোজোমাল যে সমস্ত রোগগুলি হয় সেগুলো কিন্তু হিমোফিলিয়া, আর আরেকটি হচ্ছে বর্ণান্ধতা অর্থাৎ কালার ব্লাইন্ডনেস। আরেকটি হচ্ছে অটোজোম বাহিত একটি রোগ থাকে, সেটি আমরা জানবো থ্যালাসেমিয়া। তাহলে দেখো, আমাদের এই তিনটি রোগ নিয়ে কিন্তু আমরা জানবো। এই তিনটি কিন্তু জিনগত রোগ। একটি হচ্ছে দেখো হিমোফিলিয়া, দ্বিতীয়ত বর্ণান্ধতা, তৃতীয়ত থ্যালাসেমিয়া। তাহলে দেখো, এই তিনটি জিনগত রোগ নিয়ে কিন্তু আমাদের এই টপিকে জানতে হবে। এই যে কয়েকটি সাধারণ জিনগত রোগের এই টপিকে আমাদের জানতে হবে। ক্লাস 10-এর সিলেবাস অনুযায়ী আমরা যেটুকু আছে সেটুকুই জানবো, ঠিক আছে। এবার দেখো, এখানে কিন্তু দুটো আলাদা আলাদা কারণে হয়। এটি হচ্ছে এক্স ক্রোমোজোমের জন্য এই রোগটা হয়ে থাকে, আর এগুলো হচ্ছে কিন্তু অটোজোমের জন্য হয়ে থাকে। এখানে এই রোগের জন্য অটোজোমাল ক্রোমোজোমের জন্য এই রোগটা দায়ী, আর এই সমস্ত রোগগুলি কিন্তু সেক্স ক্রোমোজোমের জন্য এই রোগগুলি দেয়। দেখো, আমাদের কিন্তু এই তিনটি রোগ নিয়ে জানতে হবে। তবে আজ আমরা ভিডিওর এই পর্বতে কিন্তু এই থ্যালাসেমিয়া রোগ সম্বন্ধে জানবো, ঠিক আছে। এই থ্যালাসেমিয়া রোগ নিয়ে কিন্তু আজ আমরা ডিটেলসে জানবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুশান্ত এন্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি রোড। দেখো, আমরা তাহলে প্রথম যে রোগটি সম্বন্ধে জানবো সেটি হচ্ছে থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া পার্টটি পড়তে গেলে আমাদের কি কি বিষয় সম্বন্ধে এই ক্লাসে আমরা জানবো সেগুলো একটু দেখে নিই। প্রথম আমরা এই থ্যালাসেমিয়া রোগটা কি রোগ সেই রোগ সম্বন্ধে আমরা ধারণা লাভ করব। দ্বিতীয়ত, এই থ্যালাসেমিয়া রোগটি যে হয়, এই থ্যালাসেমিয়া রোগটি হওয়ার কারণ কি কি রয়েছে। আমরা জানলাম তো জিনগত কারণ তো অবশ্যই রয়েছে, তবে জিনগত কি কারণে কি হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা জানবো। এবং এই থ্যালাসেমিয়ার কারণ করতে গেলে আমরা থ্যালাসেমিয়ার প্রকারভেদগুলোও জানতে পারবো। তারপরেই আমরা জানবো থ্যালাসেমিয়ার লক্ষণগুলো, থ্যালাসেমিয়া রোগের কি কি উপসর্গ বা লক্ষণগুলো দেখা যায় সেগুলো আমরা জানবো। এবং অবশ্যই জানবো এই থ্যালাসেমিয়া সংক্রান্ত কি কি ক্রসগুলো হয়ে থাকে, সেই থ্যালাসেমিয়া সংক্রান্ত ক্রসগুলো সম্বন্ধে কিন্তু আমরা ধারণা লাভ করব, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে। শর্ট কোশ্চেনও আসে, 2 নম্বরেরও এসে থাকে। সেই ক্রস সংক্রান্ত আলোচনাগুলিও আমরা করবো এই ভিডিওতে। এবং তোমরা ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করবে, এবং পরবর্তীতে ভিডিও শেষে গিয়ে আমরা এই টপিকটি পড়লাম, এই টপিকটি পড়ার পর কি কোশ্চেন আসতে পারে সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমরা দেখব। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তোমাদের কাছে একটি অনুরোধ,
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো। আর যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে। ঠিক আছে, এবার দেখো যে আমরা এই পার্টে আমরা জানছি কি যে থ্যালাসেমিয়া কি, থ্যালাসেমিয়া রোগটা কেন হয় আমরা জানবো। এই যে আমরা থ্যালাসেমিয়া রোগটি জানছি, এই থ্যালাসেমিয়া রোগটি কিন্তু একটি প্রচ্ছন্ন জিনগত রোগ। এই রোগটি কি তাহলে প্রচ্ছন্ন অটোজোমাল বাহিত রোগ। তাহলে এটা প্রচ্ছন্ন জিনের জন্য ঘটে থাকে। আর এটা যেহেতু আমরা অটোজোম সংক্রান্তিত রোগ, এটা তাই এই রোগটাকে বলা হয় প্রচ্ছন্ন অটোজোমাল রোগ। এবার দেখো এই যে থ্যালাসেমিয়া, এই থ্যালাসেমিয়া কথাটি এলো কিভাবে, এই রোগের নাম কেন থ্যালাসেমিয়া কথাটি দিল। এই যে থ্যালাসেমিয়া রোগটি, এই থ্যালাসেমিয়া কথাটি এসছে থ্যালাসা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে কিন্তু সমুদ্র, ঠিক আছে। এবার দেখো ভূমধ্যসাগরীয় অঞ্চলে ওই জায়গায় কিন্তু প্রথম এই রোগের সন্ধান পাওয়া যায়। আর ওই রোগের সন্ধান পাওয়া যায় বলে এই রোগটাকে আবার ভূমধ্যসাগরীয় থ্যালাসেমিয়া বলা হয়ে থাকে। ভূমধ্যসাগরীয় থ্যালাসেমিয়া বলা হয়ে থাকে কারণ ওই সমুদ্র থেকে উৎপত্তি, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এটা দেখা যায় বলে এই রোগটাকে আবার ভূমধ্যসাগরীয় থ্যালাসেমিয়া বলা হয়। কারণ থ্যালাসা শব্দ থেকে এসছে গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে কিন্তু সমুদ্র। এবার দেখো এটা তাহলে কারণ কি, এটা ঘটার কারণ কি, এটা কিন্তু প্রচ্ছন্ন অটোজোমাল বাহিত রোগগুলো, ঠিক আছে। তাহলে থ্যালাসেমিয়া রোগটি এইটুকুই জেনে রাখো যে শুনেছো যে কোনো ব্যক্তির রক্ত প্রদান করতে হয়, রক্ত দিতে হয়, কারণ ওই রক্তটা কিন্তু একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে মাসে একবার হোক, সপ্তাহে একবার হোক, একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে কোনো ব্যক্তিকে রক্ত প্রদান করতে হয় বা রক্ত দিতে হয়। কারণ ওই রক্তগুলো নাকি ওর শরীরে আর উৎপন্ন হয় না, নতুনভাবে কোনো রক্ত উৎপন্ন হয় না। তাহলে ওই ব্যক্তির শরীরে নতুন করে রক্ত উৎপন্ন না হওয়ার কারণ কি, তার জন্য তাকে কৃত্রিমভাবে কিন্তু রক্তগুলো দিতে হচ্ছে। তাহলে দেখো এটা কিন্তু সাধারণত শিশুদের এই রোগটা দেখা যায়, যদিও এই রোগটার লক্ষণ কিন্তু শিশুর প্রথম থেকেই কিন্তু এই লক্ষণটা প্রকাশ পেয়ে থাকে। এই রোগের জন্য অত্যাধিক পরিমাণে রক্ত প্রদানের ফলে কিন্তু বিভিন্ন সাইড এফেক্টগুলিও রয়েছে, সেগুলো আমরা উপসর্গগুলোতে জানবো। তাহলে এই রোগটি তাহলে কি থ্যালাসেমিয়া অর্থাৎ হচ্ছে কি রক্তাল্পতা, অর্থাৎ রক্তের যখন ভাগ কমে যায় দেহে, সেই অবস্থাটাকে বলা হচ্ছে কিন্তু থ্যালাসেমিয়া রোগ, ঠিক আছে। এটাই হচ্ছে মেন। এবার এটা কেন হয়, কি জন্য হয়, কি কি লক্ষণ এখানে দেখা যেতে পারে, সেগুলো আমরা আসছি একটু পরেই। তাহলে দেখো থ্যালাসেমিয়া রোগটি আমরা কি জানলাম, যে শরীরের মধ্যে রক্তের পরিমাণ কমে যাওয়া। এই থ্যালাসেমিয়া রোগটা যদি আমরা দেখি, এটা সাধারণত জিনের ত্রুটির জন্য ঘটবে। যখন রক্তে কোনো জিনের ত্রুটি দেখা যায়, আর এই ত্রুটির জন্য রক্তের যে একটি উপাদান হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু কমে যায়। আর এই হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ার জন্য কোনো ওই রোগীকে কিন্তু কৃত্রিমভাবে রক্ত প্রদান করতে হয়। বারবার রক্তদান করার জন্য কিন্তু ওই রোগীর রক্তে কিন্তু অক্সিজেন পরিবহন করার ক্ষমতা হ্রাস পেতে থাকে আস্তে আস্তে করে, এবং ওই রক্তে কিন্তু লৌহের আধিক্য ঘটতে পারে। আর লৌহের আধিক্য ঘটা মানে যে সমস্ত অঙ্গগুলো কি কি রয়েছে, হৃৎপিণ্ড, যকৃৎ, এই সমস্ত অঙ্গগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে থাকে, ঠিক আছে। তাহলে দেখো হৃৎপিণ্ড, যকৃৎ এইগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে থাকে। তাহলে আমরা কি জানতে পারলাম, এটি যেহেতু থ্যালাসেমিয়া, রক্তের যে অভাবটা সেটাই হচ্ছে থ্যালাসেমিয়া। এটি জিনগত ত্রুটির কারণে রক্তের যে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, আর অর্থাৎ এর দেহে কিন্তু ওই সমস্ত রোগীর দেহে কিন্তু নতুন করে আর রক্ত তৈরি হয় না। রক্তগুলো দান করতে হয়, এবং কৃত্রিমভাবে রক্তটা নেওয়ার জন্য শরীরে কিন্তু লৌহের পরিমাণ বা বৃদ্ধি হতে দেখা যায়। আর এই শরীরের রক্তের পরিমাণ বৃদ্ধির জন্য বিভিন্ন অঙ্গগুলোতে কিন্তু তার প্রভাব বা সাইড ইফেক্টগুলো পড়তে থাকে। এটাই হচ্ছে থ্যালাসেমিয়া রোগ। এরপর আসি আমরা এই থ্যালাসেমিয়া রোগের কারণগুলো কি কি রয়েছে সেগুলো আমরা দেখব। প্রথমেই আমরা জেনেছি থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল বাহিত প্রচ্ছন্ন রোগ। তাহলে দেখো আমাদের এখানে অটোজোমগুলো কি কি রয়েছে, টোটাল 44টি অটোজোম রয়েছে, অর্থাৎ 22 জোড়া অটোজোম রয়েছে।
আমাদের 16 নম্বর ক্রোমোজোমে, তাহলে দেখো এরকম আমাদের 22 জোড়া ক্রোমোজোম রয়েছে। এই 16 নম্বর ক্রোমোজোমে যখন কি হয়ে থাকে, যে আলফা গ্লোবিন একটি জিন থাকে, ঠিক আছে, 16 নম্বর ক্রোমোজোমে আলফা গ্লোবিন দুটি জিন থাকে। কি বললাম, এই জিনটা কি, আলফা গ্লোবিন জিন থাকে, আলফা গ্লোবিন জিন, এই জিনটা থাকে, ঠিক আছে। যখন 16 নম্বর ক্রোমোজোমে দুটো আলফা গ্লোবিন জিন সঠিক থাকবে, তখন কিন্তু এই ব্যক্তি স্বাভাবিক অবস্থায় আছে, অর্থাৎ এই ব্যক্তির কোনো রোগ হয়নি। তাহলে কখন এই থ্যালাসেমিয়া রোগটা হয়ে থাকে, যখন এই 16 নম্বর ক্রোমোজোমে যখন এই যে আলফা গ্লোবিন জিন, এই জিনটা থাকবে না, অনুপস্থিত থাকবে, তখন এই জায়গায় দেখো আমি আলতো করে দিচ্ছি, এই জায়গায় দেখো যে আলফা গ্লোবিন জিনটা থাকার কথা সেটি কিন্তু দুটোর মধ্যে কোনোটিই নেই। তখন এই অবস্থাটাকে বলা হবে যে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ওই ব্যক্তি, ঠিক আছে। এখানে আলফা গ্লোবিন যে জিন থাকার কথা, এই জিনটি একেবারেই নেই, দুটো জিনের মধ্যে একটাও জিন নেই। আবার দেখো তাহলে এইটা দেখলাম যে প্রথম অবস্থাটা এটা হচ্ছে স্বাভাবিক আর এটা হচ্ছে আক্রান্ত, অর্থাৎ এই ব্যক্তি স্বাভাবিক অবস্থায় আছে, থ্যালাসেমিয়া রোগ নেই, কারণ এই 16 নম্বর ক্রোমোজোমে যে দুটি আলফা গ্লোবিন জিন থাকার কথা, সেই আলফা গ্লোবিন জিনটা রয়েছে, এই জন্য কিন্তু ওই ব্যক্তি স্বাভাবিক অবস্থায় আছে। আর যখনই যে দুটো আলফা গ্লোবিন জিন থাকবে না, তখন হচ্ছে আক্রান্ত ওই ব্যক্তিটা। নেক্সট দেখো, যখন ওই 16 নম্বর ক্রোমোজোমে কি হবে, যখন একটি আলফা গ্লোবিন জিন থাকবে, ঠিক আছে, দুটি আলফা গ্লোবিন জিনের মধ্যে একটি আলফা গ্লোবিন জিন থাকবে আর একটি কিন্তু অ্যাবসেন্ট থাকবে, তখন এই অবস্থাকে বলবো আমরা, এখানে কিন্তু ওই ব্যক্তি এই থ্যালাসেমিয়া রোগের বাহক হিসেবে কাজ করবে, ঠিক আছে, থ্যালাসেমিয়া রোগের বাহক হিসেবে কাজ করবে। তাহলে দেখো এখানে দেখো থ্যালাসেমিয়া রোগের বাহক হচ্ছে কিন্তু এই সিচুয়েশনটা থাকলে, অর্থাৎ দুটি আলফা গ্লোবিন জিনের মধ্যে একটি জিন যদি অ্যাবসেন্ট থাকে, তো এই জায়গায় দেখো আমরা এটা জানলাম। এখানে আরেকটি দুটো জিনিস জানতে হবে, থ্যালাসেমিয়া, এখানে আর দুটো জিনিস জানতে হবে, সেটি হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর, আরেকটি জিনিস জানতে হবে থ্যালাসেমিয়া মেজর। অর্থাৎ এই রোগটা হচ্ছে প্রারম্ভিক অবস্থা আর এই রোগটা হচ্ছে গুরুতর অবস্থায় রয়েছে এই রোগটি। তাহলে থ্যালাসেমিয়া মাইনর কখন হবে, যখন দেখো যখন একটি ক্রোমোজোম যখন দুটি হোমোজাইগাস অবস্থানে থাকে, তখন দেখো একটি ক্রোমোজোমের দুটো আলফা গ্লোবিন জিন ঠিক থাকবে, আর একটি ক্রোমোজোমে যে আলফা গ্লোবিন জিনটা এটা কিন্তু অ্যাবসেন্ট থাকবে, তখন হয়ে যাবে থ্যালাসেমিয়া মাইনর। আর থ্যালাসেমিয়া মেজর কখন বলবো আমরা, যখন দুটি সমসংস্থ ক্রোমোজোমের হোমোজাইগাস ক্রোমোজোমের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে যে 4টি আলফা গ্লোবিন জিন থাকার কথা, সেই জায়গায় কিন্তু 4টিই কিন্তু অ্যাবসেন্ট। এই 4টেই অ্যাবসেন্ট হলেই তখন তাকে বলবো আমরা যে থ্যালাসেমিয়া মেজর, ঠিক আছে। এখানে 4টি এরকম হোমোজাইগাস যে ক্রোমোজোমে 4টে আলফা গ্লোবিন জিন থাকার কথা, সেখানে কিন্তু আলফা গ্লোবিন জিন থাকে না। আর এই জায়গায় দেখো এইভাবে এই জায়গায় 4টে আলফা গ্লোবিন জিন থাকার কথা, তখন কি হয় যে একটি শৃঙ্খলে দুটো কিন্তু আলফা গ্লোবিন জিন থাকে না, তখন সেই অবস্থাটাকে বলা হবে থ্যালাসেমিয়া মাইনর, আর এই অবস্থাটাকে বলা হবে থ্যালাসেমিয়া মেজর। তাহলে আমরা কি দেখতে পেলাম, এখানে এই ব্যক্তিটা যাদের দুটো আলফা গ্লোবিন জিন আছে, তখন তাকে বলছি আমরা স্বাভাবিক অবস্থায় রয়েছে, আর এটা হচ্ছে আক্রান্ত বা ইফেক্টিভ অ্যাবনর্মাল অবস্থায় রয়েছে, আর এটা হচ্ছে এক্ষেত্রে কিন্তু বাহক হিসেবে কাজ করবে। তাহলে দেখো আমরা থ্যালাসেমিয়ার কারণ জানতে পারলাম এবং প্রকারভেদটা দেখি। এই থ্যালাসেমিয়া রোগকে কিন্তু দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর একটি হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আমরা যে এতক্ষণ যে এই কারণটি জানলাম, এই কারণটিকে বলা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, ঠিক আছে। বিটা থ্যালাসেমিয়া কি, আলফা থ্যালাসেমিয়া সাধারণত এই 16 নম্বর ক্রোমোজোমে দেখা যায়, ঠিক আছে। 16 নম্বর ক্রোমোজোমের কোনো ডিলিশনের ফলেই কিন্তু এই রোগটা হয়ে থাকে। সে দেখো বিটা থ্যালাসেমিয়া রোগ, এই বিটা থ্যালাসেমিয়া রোগের কারণ কি, এই রোগটা কিন্তু 11 নম্বর ক্রোমোজোমে দেখা যায়, ঠিক আছে।
এই এই 11 নম্বর ক্রোমোজোমে আমরা দেখলাম এটা কেন ঘটে থাকে, আলফা গ্লোবিন জিনের বিচ্যুতির জন্য এটা ঘটে থাকে। ঠিক তেমনি এখানেও কিন্তু বিটা গ্লোবিন জিনের বিচ্যুতির জন্য এই রোগটি দেখা যাবে। বিটা গ্লোবিন যে জিনটার জন্য বিচ্যুতির জন্য কিন্তু ডিলিশনের জন্য এই রোগটি দেখা যাবে। ঠিক আছে, এরপর আসি দেখো থ্যালাসেমিয়ার কি কি লক্ষণ আসে সেগুলো আমরা দেখব। দেখো আমরা থ্যালাসেমিয়ার রোগ লক্ষণগুলো একটু পরেই আসছি, তার আগে আমরা থ্যালাসেমিয়া সংক্রান্ত কি কি ক্রসগুলো হয়ে থাকে সেগুলো একটু দেখে নিই। আমরা থ্যালাসেমিয়া ক্রসিং ওভার করার জন্য আমাদের কয়েকটি অ্যালিল বা জিনের প্রয়োজন রয়েছে। তাহলে দেখো এখানে থ্যালাসেমিয়ার স্বাভাবিক অ্যালিলগুলো কি কি, স্বাভাবিক অ্যালিলগুলো কি কি এখানে সাপোজ আমরা এটাকে আমরা কি ধরছি, এই অবস্থাটাকে আমরা থ্যালাসেমিয়া, তাই আমরা থ্যাল প্লাস ধরছি। ঠিক আছে, তাই এই রোগটি কি হবে, থ্যাল প্লাস, অর্থাৎ থ্যালাসেমিয়া আমরা প্লাস দ্বারা ইন্ডিকেট করছি এটাকে। তাহলে স্বাভাবিক অবস্থা কি, থ্যালাসেমিয়া পজিটিভ, থ্যালাসেমিয়া পজিটিভ। তাই এক্ষেত্রে কিন্তু আমাদের থ্যালাসেমিয়াটা রোগটা নেই। ঠিক আছে, এটা স্বাভাবিক ব্যক্তি। স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে জিনোটাইপ কি, থ্যাল প্লাস দিয়ে আমরা চিহ্নিতকরণ করছি। আর অস্বাভাবিক অবস্থা অর্থাৎ আক্রান্ত, অস্বাভাবিক অবস্থা কখন হবে না, যখন ওই ব্যক্তিটা আক্রান্ত, তখন তাদের ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে তো এই আলফা গ্লোবিন জিনটা থাকবে না, তখন এটাকে আমরা কি দ্বারা চিহ্নিত করব, থ্যালাসেমিয়া গ্লোবিন জিনটা নাই যেহেতু, তাহলে আমরা এটাকে নেগেটিভ চিহ্ন দ্বারা চিহ্নিত করছি, নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে স্বাভাবিক জিন হচ্ছে থ্যালাসেমিয়া প্লাস আর থ্যালাসেমিয়া প্লাস, এক্ষেত্রে কিন্তু ব্যক্তি কোনো আক্রান্ত নয়, আর এইখানে কিন্তু ব্যক্তি আক্রান্ত, অস্বাভাবিক যেটা, অর্থাৎ আলফা গ্লোবিন জিনটা নেই, এখানে আমরা নেগেটিভ দিয়েছি এই জন্য। আর এখানে বাহক ব্যক্তি কখন হবে, যখন এখানে বাহক ব্যক্তি কখন আসবে, যখন দেখো থ্যালাসেমিয়া পজিটিভ আর থ্যালাসেমিয়া নেগেটিভ হবে। এই দুটো কথা তোমরা জেনে রাখবে। কি দেখতে পেলাম আমরা, স্বাভাবিক কখন হবে, যখন পজিটিভ থ্যালাসেমিয়া প্লাস, আর যখন থ্যালাসেমিয়া মাইনাস তখন হবে অস্বাভাবিক অর্থাৎ আক্রান্ত এক্ষেত্রে। আর বাহক কখন হবে, যখন থ্যালাসেমিয়া প্লাস আর থ্যালাসেমিয়া মাইনাস হবে। তাহলে হয়তো একটু গুলিয়ে যাচ্ছে তোমাদের ক্ষেত্রে, বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা যখন একটি ক্রসিং ওভার করছি তখন একটু বোঝার চেষ্টা করো। তো এই যে কোনো একটি থ্যালাসেমিয়া রোগটা কিভাবে ছড়ায় সেটা আমরা করার জন্য একটি স্বাভাবিক ক্রসিং ওভার করছি। ধরো স্বাভাবিক পিতা নিলাম, আর নিচ্ছি কি অস্বাভাবিক অর্থাৎ আক্রান্ত মাতা নিলাম, যে আক্রান্ত মাতা নিলাম। এই দুজনের মধ্যে যদি ক্রসিং ওভার ঘটানো হয় তাহলে কেমন সন্তান সন্ততির সৃষ্টি হতে পারে বা জন্ম হতে পারে সেগুলো আমরা দেখব। তাহলে দেখো স্বাভাবিক পিতার জন্য জিনোটাইপগুলো কি কি রয়েছে, থ্যালাসেমিয়া প্লাস আর থ্যালাসেমিয়া প্লাস, এটা হচ্ছে স্বাভাবিক পিতার জিনোটাইপ। ঠিক আছে, এরপর আসি দেখো যে আক্রান্ত অর্থাৎ অস্বাভাবিক, এখানে আমরা মাতা নিয়েছি, এদের ক্ষেত্রে জিনোটাইপগুলো কি কি হবে, অ্যালিলগুলো কি কি হবে, থ্যালাসেমিয়া নেগেটিভ আর থ্যালাসেমিয়া নেগেটিভ। এখান থেকে এরপর আমাদের গ্যামেটগুলো ফর্ম করবে। গ্যামেটগুলো ফর্ম করলে দেখো এখানে এক্ষেত্রে একটি গ্যামেট আসবে, যেহেতু সমধর্মী রয়েছে থ্যালাসেমিয়া প্লাস, এখানে একটি গ্যামেট পেলাম। এক্ষেত্রে দেখো কি পাবো আমরা, এখান থেকে দেখো তাহলে এখানেও একটি গ্যামেট পাবো। ঠিক আছে, এবার দেখো দুজনের মধ্যে যদি সংকরায়ন করানো হয় তাহলে কি ঘটবে এক্ষেত্রে আমাদের, দেখো তাহলে কি হবে, যে থ্যালাসেমিয়া প্লাস আর থ্যালাসেমিয়া মাইনাস। তাহলে এখান থেকে বাহক সন্তানের সৃষ্টি হলো। এবার সেই বাহক কন্যার সঙ্গে যদি বাহক কন্যার সংকরায়ন করানো হয় তাহলে কেমন হবে, তাহলে আমরা পরবর্তীতে সেকেন্ড জেনারেশনে আমরা কি কি পাবো সেগুলো একটু দেখে নিই। এই জন্য আমরা চেকার বোর্ডের সাহায্যে করছি। তাহলে এক্ষেত্রে এদিকে আমরা পিতা নিলাম, এদিকে মাতা নিলাম, কি হচ্ছে থ্যালাসেমিয়া প্লাস, দুটো গ্যামেট হবে থ্যালাসেমিয়া মাইনাস, আর এক্ষেত্রে হবে থ্যালাসেমিয়া প্লাস, আর এখানে হবে থ্যালাসেমিয়া মাইনাস। এখানে দেখো কি হবে, তাহলে আমাদের থ্যালাসেমিয়া প্লাস, আর এক্ষেত্রে কি হবে থ্যালাসেমিয়া পজিটিভ আর থ্যালাসেমিয়া নেগেটিভ। ঠিক আছে,
এক্ষেত্রে কি হবে, থ্যালাসেমিয়া প্লাস থ্যালাসেমিয়া মাইনাস। এদিকে কি হবে, থ্যালাসেমিয়া নেগেটিভ, আর এখানেও থ্যালাসেমিয়া নেগেটিভ। তাহলে দেখো এখান থেকে আমরা কি জানতে পারলাম, যে একটি হচ্ছে স্বাভাবিক সন্তান হবে, দ্বিতীয়ত দেখো এখানে বাহক হবে, বাহক সন্তান হবে, এক্ষেত্রেও দেখো বাহক হবে, আর এক্ষেত্রে কিন্তু আক্রান্ত হবে। ঠিক আছে, এই 4 ধরনের সন্তানগুলো পাওয়া যাবে সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে। F2 জেনারেশনের ক্ষেত্রে, সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে কিন্তু এখানে বাহক সন্তানগুলো পাওয়া যাবে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে কি দেখলাম, যদি স্বাভাবিক পিতার সঙ্গে আক্রান্ত মাতার সংকরায়ন ঘটানো হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু কি কি হবে দেখো, যে প্রথম অবস্থাতে আমাদের বাহক সন্তানের সৃষ্টি হবে, এবং তার পরবর্তীতে যদি আমাদের ক্রসিং ওভার ঘটানো হয়, তাহলে কি হবে আমাদের, যে একটি হচ্ছে স্বাভাবিক, তাহলে আমরা স্বাভাবিক কতগুলো পেলাম, একটি, অর্থাৎ 25% পাবো আমরা স্বাভাবিক, আর দুটো পেলাম আমরা বাহক পেলাম। এখানে 50% পেলাম আমরা বাহক সন্তান, আর একটি পেলাম ইফেক্টিভ, অর্থাৎ আক্রান্ত সন্তান পাবো আমরা 25% পেলাম। এই নিয়ে আমাদের টোটাল 100% তাহলে হলো। এখান থেকে পরীক্ষায় আসে, ধরো যে দুজন বাহক, পিতা ও মাতা বাহক, তাহলে তাদের কেমন সন্তান সন্ততি সৃষ্টি হওয়া সম্ভব সেইগুলো চেকার বোর্ডের সাহায্যে বিবৃত করো। বা এখান থেকে শর্ট কোশ্চেন দিয়ে দিল যে তাদের বাহক সন্তানগুলো শতকরা কত পার্সেন্ট হতে পারে। তাহলে এখানে দেখো বাহক তাহলে কত পার্সেন্ট হলো, 50% তাহলে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা যে কোনো ক্রসিং ওভার করতে পারি। তোমাদের এখানে একটি টাস্ক দেওয়া হচ্ছে, টাস্কগুলো কমপ্লিট করতে পারো। কিভাবে করবে তোমরা, স্বাভাবিক পিতার সঙ্গে স্বাভাবিক মাতা ক্রসিং ওভার ঘটাবে, বা স্বাভাবিক মাতার সঙ্গে স্বাভাবিক মাতার ক্রসিং ওভার ঘটাবে, বা বাহক পিতা স্বাভাবিক মাতা, এইভাবে বিভিন্ন ক্রসিং ওভার, যতগুলো ক্রসিং ওভার ঘটানো সম্ভব প্রত্যেকটি ক্রসিং ওভার ঘটানোর পর তোমরা ক্যালকুলেশন করে দেখবে যে কেমন রেজাল্টগুলো আসছে। পারলে যদি এই ক্রসিং ওভারগুলো করতে গিয়ে কোথাও সমস্যা হয়, তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি পরবর্তী ক্লাসগুলোতে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা জানতে পারলাম কিভাবে এই থ্যালাসেমিয়া রোগটা পরবর্তী প্রজন্মে ছড়িয়ে যায়। এই জন্য তোমরা অনেকেই হয়তো দেখেছো, বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়ার আগে অনেকেই এই থ্যালাসেমিয়া রোগটা টেস্ট করিয়ে নেয়, কারণ এই কোন অবস্থায় রয়েছে কে জানে। তাই এই থ্যালাসেমিয়া রোগটা স্বাভাবিক অবস্থায় রয়েছে নাকি অ্যাবনর্মাল অবস্থায় রয়েছে না বাহক অবস্থায় রয়েছে, এই জন্য এটা টেস্ট করিয়ে নেওয়াটা জরুরি, যাতে পরবর্তী সন্তান সন্ততিরা ইফেক্টেড না হয়। এরপর আমরা জানবো এই অ্যানিমিয়া রোগের কি কি রোগ লক্ষণগুলো দেখা যায়, অর্থাৎ কি কি উপসর্গগুলো দেখা যায় সেগুলো আমরা জানবো। প্রথমত দেখো অতিরিক্ত আয়রনের প্রভাব, যেহেতু বারবার রক্ত দিতে হয় ওই আক্রান্ত ব্যক্তিকে, তাই দেহে কিন্তু অতিরিক্ত পরিমাণে লৌহের আবির্ভাব দেখা যায়। লৌহগুলো কিন্তু বেশি পরিমাণে দেহে কিন্তু জমতে দেখা যায়। তাই লৌহগুলো বেশি পরিমাণে জমতে থাকার ফলে বিভিন্ন অঙ্গের কিন্তু সমস্যা হয়, যেমন হৃৎপিণ্ড, প্লীহা, যকৃৎ, এইগুলোর কিন্তু বিভিন্ন যে অঙ্গগুলো রয়েছে সেগুলোর কিন্তু প্রভাব পড়ে। ঠিক আছে, বিভিন্ন রোগের আবার সম্মুখীন হতে থাকে। তারপরে আসি দেখো বৃদ্ধি ব্যাহত হওয়া। এই সমস্ত আক্রান্ত ব্যক্তিদের বৃদ্ধি কিন্তু সঠিক পরিমাণে দেখা যায় না, অর্থাৎ বৃদ্ধিটা হ্রাস পেতে থাকে। দ্বিতীয়ত দেখো প্লীহার বৃদ্ধি। এই প্লীহার মধ্যে অতিরিক্ত লোহিত রক্ত কণিকাগুলো নষ্ট হতে থাকে, আর এই অতিরিক্ত লোহিত রক্ত কণিকাগুলো নষ্ট হওয়ার পর ওই বিনষ্ট অংশগুলো কিন্তু দেহের বাইরে আর বেরোতে পারে না, অর্থাৎ দেহের বাইরে আর বেরিয়ে যায় না। তার ফলে ওই বিনষ্ট অংশগুলি প্লীহার মধ্যে বারবারভাবে জমতে থাকার জন্য ওই জায়গায় কিন্তু প্লীহার আকারটা বাড়তে থাকে। এর ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীনও হতে হয়। ঠিক আছে, তারপরে দেখো হৃৎপিণ্ডের অসুখ বা হৃৎপিণ্ডের সমস্যাগুলো যেগুলো হয়ে থাকে। এখানে হৃৎপিণ্ডের সমস্যা বলতে, যেহেতু হৃৎপিণ্ড কি করে থাকে, রক্তগুলো জানি আমরা হৃৎপিণ্ড পাম্পিং এর মধ্য দিয়ে রক্তগুলোকে পুরো শরীরে ছড়িয়ে দেয়। যেহেতু যে জায়গায় রক্তের ঘাটতি থাকছে, তাই সেই রকম প্রেসার বা পাম্পের তেমন প্রয়োজন হচ্ছে না। এর ফলে কিন্তু বিভিন্নভাবে হৃৎপিণ্ডের কিন্তু অসুখ বা লক্ষণগুলি দেখা যেতে পারে। ঠিক আছে, হৃৎপিণ্ডের যে নেগেটিভ যে দিকগুলি সেগুলো ফুটে ওঠে। তারপরে আসি দেখো অ্যানিমিয়া বা রক্তাল্পতা। এই অ্যানিমিয়া বা রক্তাল্পতার এই রোগের হচ্ছে প্রধান লক্ষণ কি, সেটা
শরীরের মধ্যে বা দেহের মধ্যে রক্তের যে ঘাটতি থাকাটা সেটাই হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। তাহলে এই অ্যানিমিয়া বা রক্তাল্পতা কেন হয়? অ্যানিমিয়া বা রক্তাল্পতা হওয়ার কারণ রক্তের মধ্যে যখন লৌহ উপাদানের ঘাটতি থাকে তখন কিন্তু এই রক্তাল্পতাটা দেখা যায়, এবং এটি কিন্তু ভিটামিন কে এর অভাবেও কিন্তু রক্তাল্পতাটা হয়ে থাকে। ঠিক আছে, এটা আমাদের ওটা অন্য পার্ট, কারণ এই জিনের সমস্যার জন্য এই রক্তাল্পতা অর্থাৎ আয়রনের প্রভাবটা কমে যায়, যার ফলে এই রক্তাল্পতা রোগটা হয়ে থাকে। দেখো, অস্থি দুর্বল। এই থ্যালাসেমিয়া রোগের ফলে অস্থিগুলো দুর্বল ও বিকৃত হতে থাকে। ঠিক আছে, এরপর আসে দেখো মূত্রের বর্ণ কালচে প্রকৃতির হয়ে যায়। ঠিক আছে, এই ছিল আমাদের কয়েকটি এই অ্যানিমিয়া রোগের লক্ষণ বা উপসর্গগুলি। ঠিক আছে, এবার দেখো আমাদের এই টপিকটি তো আমরা পড়লাম, তাহলে দেখো আমরা এখন এই টপিকটি তো আমরা পড়লাম, জানলাম। এই টপিকটা থেকে আমাদের কি কি কোশ্চেনগুলো এসে থাকে সেগুলো আমরা দেখে নিই। প্রথম যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগ কি। ঠিক আছে, এই থ্যালাসেমিয়া রোগ সম্বন্ধে আসে থ্যালাসেমিয়া কি। দ্বিতীয়ত দেখো এই থ্যালাসেমিয়া রোগের কারণ, এটা কিন্তু আসে এখান থেকে। কোশ্চেনটা দুটো পার্টে ভাগ হয়ে যেতে পারে, যে আলফা থ্যালাসেমিয়া কি বা বিটা থ্যালাসেমিয়া কি, বা আলফা থ্যালাসেমিয়া রোগের কারণ কি, বিটা থ্যালাসেমিয়া রোগের কারণ কি। তোমরা দুটো কোশ্চেন এখান থেকে সেপারেট কোশ্চেন করে নেবে। তৃতীয়ত আসছে দেখো এই থ্যালাসেমিয়া রোগের রোগ লক্ষণ বা উপসর্গগুলি কি কি দেখা যায়। ঠিক আছে, আর এই থ্যালাসেমিয়ার ক্রস সংক্রান্ত শর্ট কোশ্চেনগুলো আসে। এই শর্ট কোশ্চেনগুলো তোমরা বিভিন্ন ক্রসগুলো করার চেষ্টা করো। এই প্রত্যেকটি অ্যালিল আমরা দিয়ে দিয়েছি, স্বাভাবিক অ্যালিল, আক্রান্ত অ্যালিল আর বাহক অ্যালিল। তোমরা বিভিন্নভাবে পিতামাতাগুলো চেঞ্জ করে ওইভাবে ক্রসিং ওভার করতে থাকো, কেমন সন্তান সন্ততি সৃষ্টি হচ্ছে সেটা দেখবে, আর শতকরা কত ভাগ আসছে ওইটাও দেখবে। ঠিক আছে, এই শতকরা কত পার্সেন্ট আসছে এটা নিয়ে কিন্তু ওই শর্ট কোশ্চেনগুলো এসে থাকে। ঠিক আছে, এই ছিল আজকের আমাদের পাঠের মূল বিষয়। পরবর্তী পার্টগুলোতে আমরা হিমোফিলিয়া ও বর্ণান্ধতা রোগ সম্বন্ধে জানবো। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে যদি বোঝার ক্ষেত্রে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিওর কোনো নোটিফিকেশন সবার আগে চলে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।